আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। সফলতা আর ব্যর্থতার হিসাব কষে শেষ হলো অন্তর্বর্তী সরকারের আলোচিত অধ্যায়। রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দায়িত্ব নেওয়া বিদায়ী সরকারের ১.৫ বছরের সময়কাল ছিল নানা চ্যালেঞ্জে ভরা। এমন প্রেক্ষাপটেও অবশ্য সফলভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপহার দিয়ে দেখিয়েছে চমক। তবে ঘাড়ে চেপেছে ব্যর্থতার দায়ও। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অনেক ক্ষেত্রেই মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থতার পরিচয় দিয়েছে অন্তর্বর্তী সরকার। ইউনূস সরকারের ১৮ মাসের পথ চলার নানা দিক তুলে ধরছেন সাদিয়া কানিজ। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের মধ্য দিয়ে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রের সংস্কার, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা ছিল তাদের প্রধান লক্ষ্য। দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ, বিচারিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের ভিত্তি তৈরি করা হয়েছে বলে দাবি ইউনূস সরকারের। বিশেষ করে জুলাই সহিংসতা ও আলোচিত ঘটনাগুলোর বিচার প্রক্রিয়া শুরু করতে পারাকে তারা গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে তুলে ধরেছে। অর্থনীতির ক্ষেত্রেও কিছু ইতিবাচক সূচকের কথা বলা হয়েছে। তখন দেশের অর্থনৈতিক অবস্থা ছিল ভয়াবহ। তবে সমালোচনাও ছিল সমান্তরাল। বিশ্লেষকদের মতে, যেসব ম্যান্ডেট নিয়ে এসেছিল অন্তর্বর্তী সরকার তা ঠিকভাবে পূরণ করতে পারেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে না পারা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানা ক্ষেত্রেই রয়েছে ব্যর্থতার ছাপ। সবার অনেক প্রত্যাশা ছিল, তো সেই জায়গা থেকে প্রত্যাশাটা যে লেভেলে ছিল সেই লেভেলে সবটা অর্জন হয়নি। বিশেষ করে আপনি 3টা বা 4টা গুরুত্বপূর্ণ কাজ ছিল, যেমন সংস্কার ইস্যুতে বলা হচ্ছিল, তারপরে আপনার নির্বাচন ইস্যুতে বলা হচ্ছিল, বিচারের ব্যাপার ছিল। 1 বছর যাওয়ার পরে এগুলোকে গুরুত্ব দিয়েছে, যে কারণে আপনি দৃশ্যমান বিচার কিন্তু খুব বেশি না, এবং সংস্কারের কাজও তো এখন আরও জটিলতা। এগুলো যদি আরও আইনি ব্যাপারগুলোকে আরও ক্লিয়ার করে আরও ঐক্যমত্যের সাথে এগুলোকে কমপ্লিট করা হতো, মানে এত সময় নষ্ট না করে, তাহলে আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি সাফল্য আসতো। অসংখ্য কাজে মনোযোগ দেওয়ার কারণে আমার কাছে মনে হয়েছে তারা গুছিয়ে কাজ করতে পারেন। সবচেয়ে বড় পরীক্ষা ছিল নির্বাচন আয়োজন। তা ভালোভাবে সম্পন্ন হলেও অনেক বেশি কালক্ষেপণ করায় বেশি সমালোচিত হতে হয়েছে বলেও মনে করছেন এই রাজনীতি বিশ্লেষক। সংখ্যা সন্দেহ ওভারকাম করে কিন্তু ওনারা শেষ পর্যন্ত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর, যেটা মূল টার্গেট ছিল, সেটা হয়েছে। তবে এটার জন্য এত সময় দরকার ছিল না, যেটা মূল টার্গেট বললাম। নির্বাচন করে ক্ষমতা হস্তান্তরের জন্য গত ফেব্রুয়ারি যথেষ্ট ছিল, এবং এতে ওনাদেরও আরও এতটা বিতর্কিত হতে হতো না, এবং আরও কম বিতর্কের সাথে ওনারা ক্ষমতা হস্তান্তর করতে পারতেন, একটা হানিমন পিরিয়ডে বের হতে পারতেন। তো যদি সংস্কার বা বিচারের কাজ এত দৃশ্যমান করতেই না হয়, তাহলে কেন এত দেরি করে নির্বাচন? 1.5 বছরের এই সময়ে অন্তর্বর্তী সরকার কিছু কাঠামোগত উদ্যোগ নিয়েছে, আবার কিছু প্রশ্নও রেখে গেছে। এ কারণে সবার নজর এখন নতুন সরকারের দিকে। প্রতিশ্রুতি বাস্তবায়ন ও স্থিতিশীলতা ধরে রাখাই নতুন সরকারের বড় চ্যালেঞ্জ। তাহা প্রধানমন্ত্রী রূপে যথাযথভাবে। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। রাজধানী মোহাম্মদপুরের বসিলা এলাকায় ইব্রাহিম খলিল শুভ নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের মোহাম্মদপুর থানার সমন্বয়ক ও জুলাই হত্যা মামলার সাক্ষী। গেল রাতে বসিলা এলাকার একটি চা দোকানে বসে থাকা অবস্থায় 4-5 জনের একটি গ্রুপ বোরকা ও মাস্ক পরে তাকে এলো পাথারি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নেয়, সেখানেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইব্রাহিমের স্বজনদের দাবি, জুলাই হত্যা মামলার সাক্ষী হওয়ার কারণে তার উপর হামলা করা হয়েছে। পুলিশ বলছে, নির্বাচন পরবর্তী সময়ে একটি গ্রুপ দেশকে অস্থিতিশীল করার জন্য এমন ঘটনা ঘটাচ্ছে। তবে স্থানীয় চাঁদাবাজির ঘটনার জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। তো 1-2 দিনে আপনারা দেখেছেন যে কিছু চাঁদাবাজ বা টোকাই ছিনতাইকারীদের একটা আধিপত্য আবার শুরু হয়েছে। নির্বাচনের পরে এখানে একটা ছোট জায়গা আছে, যে ওই জায়গাটা দখলে নিতে পারলে এই এলাকায় ছোটোখাটো দোকানপাট বসে ওইগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। এই আধিপত্যকে কেন্দ্র করেই মূলত এই জখমের ঘটনাটা ঘটেছে। সাথে সাথে আমাদের টিম পাঠিয়েছি এবং কারা এটা ঘটিয়েছে আমরা ইতিমধ্যে আইডেন্টিফাই করে ফেলেছি। নড়াইলসিংহা এলাকায় আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় 3 জন নিহত হয়েছেন। সকাল 7:30টার দিকে সদর উপজেলার সিংহা গ্রামে হামলার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। এদিকে বগুড়ার সারিয়াকান্দিতে মোবাইলে লুডো খেলা নিয়ে কিশোরদের দ্বন্দ্বের জেরে একজন কৃষক নিহত হয়েছেন। কিশোরদের দ্বন্দ্বে ওই কৃষককে গাছের ডাল দিয়ে উপর্যুপরি আঘাত করে কিশোররা। এতে ঘটনাস্থলেই কৃষকের মৃত্যু হলেও সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, কৃষকের মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে।
আমরা বিএমপির ভোট দিছি, বিএমপির সাথে ইয়া করি, এজন্য এরা আমরা আক্রমণ করে আমাকে গুলি মারছে, বাড়ি ঘেরা করছে, এলে ভাঙছে, অমুরে জাংলা ভাঙছে, ওটি পাটকেল দিয়ে বাড়ি ঘর ইয়া করছে, আমাকে ঢেকাইছে, আমাকে একটি চর মারছে। জায়গা ওরা যে মারা শুরু করছে ভাঙ্গে দেওয়ার জন্য চেষ্টা করাচ্ছি, আমার ভাঙ্গে দেওয়ার দিকে লড়িবার তোরা কেটি এ বলে আমার বাড়ি শুদ্ধ আমরা ঘিরে ফেলে দেয়, আমাকে মারধর করছে। এদিকে রাজধানীর কলাবাগান থানা 16 নং ওয়ার্ড বিএনপি সহ সাধারণ সম্পাদককে গুলি করার ঘটনা ঘটেছে। বসুন্ধরা শপিং কমপ্লেক্সের উল্টো পাশে কলাবাগান থানার গেট এলাকায় গেল রাত 9টার সময় এ ঘটনা ঘটে। এরপর নেতা কর্মীরা আহত শফিকুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর আহত শফিকুল ইসলাম জানান 10 থেকে 15 জন সন্ত্রাসীরা চাঁদা দাবি করে। চাঁদা দিতে না চাওয়ায় গুলি ছুড়ে পালিয়ে যায় তারা। আমি আমার দোকানের সামনে বসা, কর্মচারীরা দোকানদারি করতেছে, এর মধ্যে 10-12 জন এসে বললো কিরে তোরা টাকা দাস না কেন? তা আমি বললাম যে ভাই কিসের টাকা ভাই, কোথায় তুই গুন্ডা গেছিস, গুলি করে দিস। আচ্ছা এই 10-12 জন। চট্টগ্রামের হালি শহরে গ্যাস লাইন বিস্ফোরণে 8 জন দগ্ধ হয়েছেন। ভোর 4টার দিকে হালি শহরের এইচ ব্লকের একটি আবাসিক 6তলা ভবনের 3য় তলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আগুনে দগ্ধদের এখনকার অবস্থা কেমন দেখছেন জানাবেন? যে সিনথিয়া আসলে যেমনটি বলেছেন, গতকাল রাত ভোর 4টার সময় নগরীর হালিশহর এইচ ব্লকে কিন্তু আসলে একটি ঘটনা ঘটে এবং সেই ঘটনায় কিন্তু একই পরিবারের আসলে 9 সদস্য অগ্নি দগ্ধ হয়েছেন। আমরা আপনাদেরকে আসলে একটু দেখানোর চেষ্টা করছি যেই 9 জন দগ্ধ হয়েছেন তাদের মধ্যে কিন্তু সবাই একই পরিবারের সদস্য এবং তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে কিন্তু এই মুহূর্তে ভর্তি করা হয়েছে। আমরা যে ওয়ার্ডটিতে আছি এটিতে আসলে পুরুষ ওয়ার্ড এবং এই 4 জন এখানে কিন্তু বড় ভাই, ছোট ভাই, মেজো ভাই এবং ছোট ভাইয়ের ছেলে রয়েছে। তাদের শরীরের অধিকাংশ অংশই কিন্তু দগ্ধ হয়েছেন এবং আসলে তাদের এক আত্মীয় আছেন, তিনি আমাদেরকে যেটা বললো আসলে বাসার যে লিফট ছিল সেই লিফটে আসলে বিস্ফোরণ হয়েছে বলে তিনি বললো। আমরা তার সাথে একটু কথা বলবো আসলে কিভাবে হয়েছে এবং এদের বর্তমান অবস্থা কি একটু তার কাছ থেকে একটু জানতে চাইবো। আসলে বিষয়টা হচ্ছে যে আমি তো ওনার বাসায় ছিলাম না, দূরে ছিলাম, আমার বাসা আলেদা মোহাম্মদপুরে। তো আমরা ফজরের আগে বসে আছি, স্যারি করে আজান দেবে, নামাজ পড়বে। তো ওরাও নাকি সেম কন্ডিশনে বসেছিল, স্যারি করা শেষ, সব কিছু ক্লিয়ার, ওরা নামাজ পড়বে, আজান দিবে, পানি খাবে, নামাজ পড়বে। হ্যাঁ, আজানের আগে পানি খাবে, বসে আছে, নামাজ পড়বে, আজান দিবে। এমন টাইমে একটা শব্দ হয়েছে, বিকট একটা শব্দ হয়েছে এবং ওদের চারপাশে যারা ছিল সবার কাছ থেকে একই মন্তব্য আমরা পেলাম যে বিকট একটা শব্দ হয়েছে। শব্দ হওয়ার পর ওদের রুমের ভিতরে পুরো অগ্নিকাণ্ড হয়ে গেছে। ওরা যে একটু লোডসর করবে সে তার পায় নাই, ওদের রুমের ভিতরে এভরিথিং সব জ্বলে গেছে এবং ওদের এই অবস্থা। এক ফ্যামিলিতে 9 জন, আর ওই লিফটটা বিস্ফোরণ হয়ে নিচে পড়ে গেছে, যার কারণে লিফটের থেকে বিস্ফোরণটা হয়েছে। শব্দটা হয়েছে লিফটে যখন বিস্ফোরণ হয়েছে, ছুটে পড়ে গেছে, তখনই শব্দটা হয়ে আগুন ধরে গেছে। মহিলা আছে যে 2 জন, বাচ্চা আছে 2 জন, মেয়ে 2টা মেয়ে আছে আর 2টা ফ্যামিলির 2 বউ আছে এবং ছেলে আছে 5 জন। এরা পুরুষ আছে যে 6 জন, 5 জন, মোট 9 জন। এদের অবস্থা এখন আশঙ্কাজনক। জি, সিনথিয়া শুনছিলেন তাদের এক পরিবারের আত্মীয়র বক্তব্য, যেটা বললো আসলে তাদের অবস্থা এখন আশঙ্কাজনক। এবং আমরা যদি আসলে একটু দেখানোর চেষ্টা করি, এই যে বড় ভাই, উনি হচ্ছে যে আসলে বড় ভাই, ওনার পুরো শরীরটাই কিন্তু আসলে দগ্ধ বোঝা যাচ্ছে, ওনার পুরো শরীরটাই কিন্তু ব্যান্ডেজ। এখনও পর্যন্ত ডাক্তাররা কিন্তু আসলে নিবিড় পরিচর্যায় রেখেছেন এদেরকে। এখন শরীরের অবস্থা কিন্তু খুবই খারাপ। যদি বলি আসলে শরীরের অবস্থা যদি বেশি খারাপ, আমরা একটু অন্য মহিলা ওয়ার্ডে গিয়ে, চাইল্ড ওয়ার্ডে গিয়ে একটু আমরা দেখানোর চেষ্টা করছি, যেখানে যে ওয়ার্ডটিতে আসলে শিশু রয়েছে এবং মহিলা রয়েছে। এই ওয়ার্ডটিতে কিন্তু আসলে শিশু 2 জন বাচ্চা রয়েছে এবং এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এই ওয়ার্ডটিতে এখানে কিন্তু আসলে খুবই কষ্ট হচ্ছে। যদি বলি, বাচ্চারা কিন্তু কান্নাও করতেছে এবং এই মুহূর্তে কিন্তু ডাক্তাররা বলেছেন তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন, তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা কিন্তু
পুরোটাই সেবা দিয়ে যাচ্ছেন। তবে এই মুহূর্তে কিন্তু যদি বলে থাকি আসলে একই পরিবারের 9 জন দগ্ধ মানে আসলে একটা বিশাল ঘটনা, এবং কিভাবে এই ঘটনা ঘটেছে হয়তো একটা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটা তদন্ত টিম গঠন করা হয়েছে। এর পরবর্তীতে হয়তো আরও বিস্তারিত জানা যাবে। সিনথিয়া, এই ছিল আমার কাছে অগ্নিদগ্ধ নিয়ে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ। বগুড়ায় বিটিসিএল এর 6 তলা একটি ভবন পরিত্যক্ত ঘোষণার 2 বছর পেরিয়ে গেলেও অপসারণ করা হয়নি। ভবনের বাহির থেকে কনক্রিট খসে পড়ছে পাশের সড়কে। সামান্য ভূমিকম্পে যে কোনো সময় ধসে পড়ে ঘটতে পারে বহু মানুষের প্রাণহানি। বগুড়া প্রতিনিধি ইমরান হোসাইন লিখনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। খসে পড়া কনক্রিট ঠেকাতে বিশাল এই ভবনের চারদিকে মোড়ানো হয়েছে নেট। ভবনের নিচেই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করছে হাজারো মানুষ। চারপাশে রয়েছে নানা ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠান ও স্থাপনা। 2024 সালে বুয়েটের একটি পর্যবেক্ষক টিম বিটিসিএল এর এই ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করলে পার্শ্ববর্তী একটি ভবনে সরিয়ে নেওয়া হয় সব জিনিস, কিন্তু পরিত্যক্ত ভবনটি অপসারণের বিষয়ে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। সামান্য ভূমিকম্পে যে কোনো সময় ধসে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হতে পারে অথবা ক্র্যাক হতে পারে। এটা তো মনে করেন যে আমাদের খুব জীবনের ঝুঁকিলে এখানে ব্যবসা করা লাগছে, তাছাড়া কখন কি হবে কিছুই বলা যাবার না। এই বিল্ডিংটার যে কোনো সংস্কার দ্রুত করা উচিত। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এই দিয়ে হাঁটতে গেলে এটা নিজের কাছে ভয় লাগে। সরকারের নির্দেশনা পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন বিটিসিএল এর এই কর্মকর্তা। এখন পরিত্যক্ত ভবনে আপনার কোনো প্রকারই নাই জনসমাগম বা ওইখানে যে বসার মতো কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট এরকম কোনো কিছু নাই। নতুন ভবন নির্মাণ বড় কোনো দুর্ঘটনার আগেই সতর্কতার সাথে দ্রুত ভবনটি অপসারণের দাবি স্থানীয়দের। সাকিব আল হাসান, RTV। কোনোভাবেই কমছে না নিত্যপণ্যের দাম। বিক্রেতা সহ সরবরাহকারীরা অভিযোগ দিচ্ছেন পণ্যের কম সরবরাহ নিয়ে। তবে বাজার ঘুরে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। পণ্যের পসরা সাজিয়ে বসলেও বিক্রেতারা হাঁকাচ্ছেন বাড়তি দাম। দেশের বিভিন্ন বিভাগীয় শহর এবং জেলাগুলোতে দেখা যাচ্ছে প্রায় একই চিত্র। কোথাও কিছু পণ্যের দাম শিথিল হলেও বাকি পণ্যের দাম নাগালের বাইরে। এদিকে কিছু কিছু বাজারে মনিটরিংয়ে নেমেছে প্রশাসন। এতে নিত্যপণ্যের বাজারে অস্বাভাবিক দামে দেখা দিয়েছে কিছুটা পরিবর্তন। 2200, 2000, 2400, 2500 কেনা লাগতেছে, বেচা লাগতেছে 600, 100 টাকা লাভ করা লাগতেছে। তো প্রয়োজনীয় জিনিসের প্রধান উপকরণ বলতে সয়াবিন তেলের দাম বাড়তি, ছোলার দাম কিছুটা বাড়তি, খেজুরের দাম তো স্বর্ণের হরিণ বলা চলে। দর্শক, নিত্যপণ্যের দাম নিয়ে আরও জানাতে খুলনার খালিশপুর নিউ মার্কেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, খুলনাতে বাজার মনিটরিং হচ্ছে কিনা, আর এতে কোনো কোন কোন পণ্যে দাম শিথিল হয়েছে জানাবেন? হ্যাঁ সিনথিয়া, যেমনটা বলছিলেন, বাজার মনিটরিং এর জন্য কিন্তু খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে, খুলনা ভোক্তা অধিকার দপ্তরের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারা কিন্তু প্রতিদিন বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে খুলনার বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করছে, যার ফলে কিন্তু খুলনায় এই মুহূর্তে রোজার শুরুতে প্রতিটা পণ্যের যে ঊর্ধ্বগতি ছিল সেটা কিন্তু নিম্ন গতিতে এসেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা নগরীর খালিশপুর সুপার নিউ মার্কেটে। এই মার্কেটে এসে বিভিন্ন ব্যবসায়ী এবং ক্রেতার সঙ্গে কথা বলেছি। তারা যে কথাটি বলেছে যে রোজার শুরুর দিকে তারা যে দামে বিক্রয় করেছেন সেই দামটা কিন্তু কিছু কিছু পণ্যে এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে, কিছু কিছু পণ্যের দাম কমতে শুরু করেছে। বিশেষ করে যে সকল সবজি রয়েছে, খিরাই, শসা, টমেটো, গাজর, উস্তে সহ অন্যান্য যে সকল বেগুন সহ যে সকল পণ্য রয়েছে সেই সকল পণ্যের কিন্তু দাম অনেকটা কমেছে। গত 2 দিন আগেও যে খিরাই 120 টাকা দরে বিক্রয় হয়েছে সেই খিরাই কিন্তু আজ 70 টাকা থেকে 60 টাকা দরে বিক্রয় হচ্ছে। সেই সঙ্গে কিন্তু অন্যান্য যে সকল সবজি রয়েছে সে সকল সবজির দামও কমতে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে সাধারণ ব্যবসায়ীরা
কমার কথা বললেও অনেক ক্রেতা কিন্তু বলেছেন যে রোজার পূর্বে যে দাম ছিল সেই দামে এখনো এসে পৌঁছাইতে পারেনি, তবে দাম স্থিতিশীল রয়েছে বলে অনেকে বলেছেন। সেই সঙ্গে কিন্তু খুলনার যে ভোক্তা অধিদপ্তর রয়েছে তারা কিন্তু খুলনা নগরীর প্রতিটা অঞ্চলে প্রতিটা বাজারে মনিটরিং করছেন, প্রতিটা অঞ্চলে তারা কিন্তু অভিযান পরিচালনা করছেন। সব মিলিয়ে খুলনার যে বাজার রয়েছে বাজারগুলোর দর রমজানের প্রথম দিকে যেভাবে বৃদ্ধি পেয়েছিল সেই তুলনায় কিন্তু এই মুহূর্তে দাম কিছুটা কমতে শুরু করেছে বলে আমি দেখতে পেরেছি। সিনথিয়া, এই ছিল খুলনা থেকে বাজার দরের সর্বশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ। সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাটে কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি উপকরণ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষকদের অভিযোগ, জেলার হাওর অঞ্চলের 2 উপজেলায় দেখাই মেলে না কৃষি কর্মকর্তাদের। এতে সরকারি সহযোগিতা বঞ্চিত হওয়ার পাশাপাশি সঠিক পরামর্শের অভাবে ফসল চাষে লোকসান গুনতে হচ্ছে তাদের। গোয়াইনঘাট থেকে সালমান শাহের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। কৃষির জন্য বিখ্যাত না হলেও সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার হাওড় অঞ্চলের বিভিন্ন এলাকায় নানা ফসল চাষ করেন কৃষকরা। তবে কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারি বীজ, সার ও কীটনাশক বিতরণে অনিয়মের অভিযোগ তাদের। কৃষি বিভাগের সহযোগিতা আর পরামর্শের অভাবে জৈন্তাপুরের শেওলারটুক, বাউন হাওড়, শালতার পাড় সহ গোয়াইনঘাটের বালির ও বুধিগাঁও হাওড়, তিতকুল্লি ও নাইদার হাওড়ের কৃষকরা পড়েছেন বিপাকে। তরমুজ, বোরো আবাদের পাশাপাশি শীতকালীন নানা সবজি চাষে লোকসান গুনতে হচ্ছে তাদের। আমরা পাই নাই এবং কোনো ইয়েও হয় নাই, কৃষি অফিসার আমাদের যোগাযোগ করে না। ইরিখাত করি, কোনো কৃষি কর্মকর্তারা যেন আমরা দেখা সাক্ষাৎ করেও নাই, দেখেও নাই। আমরা সার্ভিস পাবো দূরের কথা, আমাদের পরামর্শও দেয় না। আমাদের এই বুড়ো ক্ষেত দেখেন, এই তরমুজ ক্ষেত দেখেন, এগুলো এখন এই অবস্থায় আমরা পড়ে রয়েছি। সরকারের সহযোগিতা যদি পাইতাম তাহলে আর একটু ফলন বাড়িও করতে পারতাম। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে জনবল সংকটকে দায়ী করেছেন 2 উপজেলা কৃষি কর্মকর্তা। সিলেট প্রকল্প আছে, আবার ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার প্রকল্প আছে, ফ্রি প্রকল্প আছে। এইসব প্রকল্পের আওতায় তাদেরকে আমরা প্রদর্শনী দিয়েছি। সকল কৃষককে তো দেওয়া সম্ভব না, আমাদের উপজেলার জন্য যতটুকু বরাদ্দ দেওয়া হয়েছে ততগুলো কৃষককে আমরা প্রদর্শনী দিয়েছি। যেখানে 3 জন থাকার কথা সেখানে 1 জন আছে। 3 জন থাকলে যেখানে একটা জায়গায় সপ্তাহে একবার যাইতে পারতো, তাহলে একা থাকাতে তো সপ্তাহে একবার যাইতে পারবে না। তারপরে যদি এরকম হয়ে থাকে, তার সাথে যোগাযোগ করা হয়েছে, সে কোনো রেসপন্স করে না স্পেসিফিক দিন। সিলেট অঞ্চলের কৃষির উন্নয়নে সরকারি বরাদ্দ ও প্রণোদনা সঠিকভাবে বিতরণের দাবি প্রান্তিক চাষীদের। সুলাইমান কবির, RTV। জমে উঠেছে পোশাক সহ সব ধরনের পাইকারি বাজার। উপলক্ষ ঈদ উল ফিতর, কিন্তু এই উৎসবের এখনও ঢের বাকি। কেবলই শুরু হয়েছে রমজান মাস। যদিও রোজার অনেক আগে থেকেই পাইকারি বাজার সরগরম। ক্রেতারা দেশের দূর দূরান্ত থেকে প্রতিদিনই ছুটে আসছেন কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লীতে। কেরানীগঞ্জ থেকে রাজু আহমেদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। দেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় পাইকারি বাজার কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লীতে চলছে চলতি ঈদ মৌসুমের শেষ সময়ের ব্যস্ততা। এখানে বিরতিহীন চলছে দিনরাত কারখানায় সেলাই মেশিন। গার্মেন্টস পল্লীর প্রতিটি দোকানে ঝুলছে নানা ডিজাইনের বাহারি সব পোশাক। দেশের ঈদের পোশাকের প্রায় 70% কেরানীগঞ্জ থেকে সরবরাহ করা হয়। দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল থাকায় গত কয়েক বছর কাঙ্ক্ষিত বেচা বিক্রি না হলেও এবছর ভালো ব্যবসা করতে পারবেন, সেই সাথে গত কয়েক বছরের ঘাটতি পূরণ করতে পারবেন এমনটাই প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। আলহামদুলিল্লাহ, আমরা মনে করি যে এই বছর আমাদের স্মরণকালের সবচেয়ে ভালো ব্যবসা হবে। আমরা তো আসলে বিগত দিনগুলিতে অর্থনৈতিক মন্দা ছিল, তো নতুন সরকার আসছে, আশা করি নতুন সরকার নতুন কিছু করবে এবং ব্যবসা বাণিজ্য ভালো হবে, এটা আমরা প্রত্যাশা করি। সরকার পরিবর্তন হয়েছে, দেশের আমাদের আশা প্রত্যাশা করছি আগামীতে ইনশাল্লাহ ভালো হবে। এখন ব্যবসা স্বাভাবিকতা আস্তে আস্তে ফিরতেছে, আমরাও আশা করি এই বিজনেস আমাদের আগের তুলনায় খুব ভালো হবে। অন্যদিকে ব্যবসায়ী নেতারা বলছেন, নতুন সরকার গঠনের পরে এবছর ক্রেতা সমাগম অনেক বেশি হচ্ছে। শেষ মুহূর্ত পর্যন্ত এমন ক্রেতা সমাগম থাকলে এবারের ঈদ মৌসুমে রেকর্ড পরিমাণ বেচা বিক্রি হবে। সবে বরাতের পর থেকে যেভাবে বেচা কেনা শুরু হয়েছে, রেকর্ড পরিমাণ ব্যবসা এলাকার মধ্যে আপনার মাল সেল হয়েছে, রেকর্ড পরিমাণ। এরকম হয়নি কখনো, 2010 বছর এরকম মানুষ দেখে নাই। কেরানীগঞ্জের পোশাক পল্লীতে বিক্রয় কেন্দ্র ও কারখানার সংখ্যা প্রায় 15,000। এখানে কর্মসংস্থান হয়েছে কয়েক লাখ মানুষের। লিওন আজাদ, RTV। IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ।
সরকারি গাড়িতে নয়, নিজের গাড়িতেই চলাফেরা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে নিজের চালক ও নিজের ক্রয় করা জ্বালানি ব্যবহার করছেন তিনি। দায়িত্ব গ্রহণের পর থেকেই রাষ্ট্রের অর্থ বাঁচাতে এই নিজস্ব পরিবহন ব্যবহার করছেন তিনি। এছাড়াও যানজটের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে তার গাড়ি বহরের সংখ্যাও কমিয়ে ফেলা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ সারা দেশে ব্যাপক প্রশংসিত হচ্ছে। রাষ্ট্রের অর্থ অপচয় রোধে প্রধানমন্ত্রীর এই প্রয়াস অন্য সরকারের সংশ্লিষ্টদের ব্যয় কমাতে অনুপ্রাণিত করবে। শপথ নেওয়ার পরদিন থেকেই পতাকাবিহীন গাড়ি ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান অথবা বিদেশি মেহমানদের সফরের সময় তার গাড়িতে পতাকা ব্যবহার করা হবে বলে জানা গেছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, পরমাণু ইস্যুতে তৃতীয় দফার বৈঠকে বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। আগামী বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় বসবে এই বৈঠক। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পরোক্ষ আলোচনাটির মধ্যস্থতায় থাকবে ওমান। এবারের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পরমাণু কর্মসূচিতে কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছে তেহরান। অন্যদিকে সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে চাপ বজায় রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘাতের ঝুঁকি থাকলেও উভয় পক্ষই একটি কূটনৈতিক সমাধানের চেষ্টা করছে। মূলত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ মেটানোই এই আলোচনার মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে আঘাত এনেছে এক ভয়াবহ তুষারঝড়। প্রায় 59 মিলিয়ন মানুষকে আবহাওয়া সতর্কতার আওতায় এনে নিউ ইয়র্ক সিটিতে জারি করা হয়েছে পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা। একাধিক অঙ্গরাজ্যে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। বিস্তারিত আরফাত ইয়াসেরের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে তাণ্ডব শুরু করেছে শক্তিশালী নর্থ ইস্টার তুষারঝড়। প্রায় 4 কোটি মানুষ তুষারঝড় সতর্কতার আওতায় এবং আরও 1,90,00,000 মানুষ রয়েছে শীতকালীন ঝড় সতর্কবার্তায়। আবহাওয়াবিদরা বলছেন, গত প্রায় 1 দশকের মধ্যে এ অঞ্চলের জন্য এটি সবচেয়ে শক্তিশালী ঝড় হতে যাচ্ছে। এদিকে জাতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘন্টায় 2 থেকে 3 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। কোথাও কোথাও 1 থেকে 2 ফুট পর্যন্ত বরফ জমার আশঙ্কা রয়েছে। তীব্র বাতাস ও উপকূলীয় জলোচ্ছ্বাসের কারণে ভ্রমণ পরিস্থিতি হয়ে উঠতে পারে প্রায় অসম্ভব। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে নিউ ইয়র্ক সিটিতে। 9 বছর পর প্রথমবারের মতো শহরটিতে জারি করা হয়েছে তুষারঝড় সতর্কতা। মেয়র জোহরান মামদানি পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন। রোববার রাত 9টা থেকে সোমবার দুপুর পর্যন্ত বন্ধ থাকবে সব সড়ক, সেতু ও মহাসড়ক। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। শহরে 18 থেকে 24 ইঞ্চি পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এসব পরিস্থিতি বিবেচনায় আমরা রোববার রাত 9টা থেকে সোমবার দুপুর 12টা পর্যন্ত জরুরি অবস্থা ঘোষণা করছি এবং ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর করছি। আমরা নিউ ইয়র্কবাসীকে অপ্রয়োজনীয় ভ্রমণ সম্পূর্ণভাবে এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছি। অঙ্গরাজ্য জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর ক্যাথি হকুল। সক্রিয় করা হয়েছে জাতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের। উপকূলীয় এলাকায় ঘন্টায় 65 থেকে 70 মাইল বেগে ঝড়ো হাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে। ইতোমধ্যে হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন এবং বাতিল করা হয়েছে হাজারো উড়োজাহাজের যাত্রা। আরাফাত ইয়াসার, RTV। খেলার খবর, টি-20 বিশ্বকাপের সুপার 8-এর লড়াইয়ে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ছন্দে থাকা জিম্বাবুয়ে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। গ্রুপ পর্বে অপরাজিত থেকে সুপার 8 নিশ্চিত করে দুই দল। এখন পর্যন্ত টি-20তে 4 বারে দেখায় ক্যারিবিয়ানদের জয় 3টি আর জিম্বাবুয়ের 1টি। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ ছন্দে সিকান্দার রাজা মাসাকাজরা। দলটিতে বাড়তি নজর থাকবে ব্লেসিং মুজারাবানির দিকে। আসরে 3 ম্যাচে 9 উইকেট শিকার করেছেন এই পেসার। এদিকে ইনজুরি কাটিয়ে ক্যারিবীয়দের দলে ফিরেছেন রোমারিও শেফার্ড। জিম্বাবুয়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেন এই অলরাউন্ডার। বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের অভিযোগের ভিত্তিতে সাবেক ক্রিকেটার মঞ্জুরুল ইসলামকে সব ধরনের ক্রিকেট সংক্রান্ত কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে বিসিবি। রোববার এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড। পাশাপাশি এদিন সভা থেকে নারীদের প্রথম বিপিএল টি-20 সূচি ঘোষণা করা হয়। আগামী 4 থেকে 14 এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে এই আসর। এছাড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় দলের প্রধান নির্বাচক নিয়েও চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন তার মেয়াদ শেষে দায়িত্ব ছাড়তে চাইলেও নতুন চেয়ারম্যান খোঁজা ও প্যানেল পুনর্গঠনের জন্য তাকে
অতিরিক্ত 1 মাস দায়িত্বে থাকার প্রস্তাব দিয়েছে বোর্ড। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।